আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ হচ্ছে না। পিলখানা হত্যাকাণ্ডে পুনরায় বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ। ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে পুনঃতদন্ত হবে, জানালেন জনপ্রশাসন সচিব। ফৌজদারি অপরাধে জড়িত না থাকলে বড় অংশই আবার চাকরিতে যুক্ত হবে। রাতারাতি বাজার দর ঠিক করার আলাদিনের চেরাগ সরকারের হাতে নেই, জানালেন বাণিজ্য উপদেষ্টা। রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক থাকার আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত আগুনে পুড়ে যাওয়ায় বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ হচ্ছে না। বিস্ফোরক মামলার পরবর্তী তারিখ ও স্থান দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মামলায় বিজিবির পক্ষের প্রধান কৌঁসুলি। এদিকে মাদ্রাসা মাঠে বিচার কার্য না করার দাবিতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিচারক ফিরে যাওয়ায় অবরোধ তুলে নেওয়া হলেও শিক্ষার্থীরা জানিয়েছেন মাদ্রাসার মাঠে আদালত আর বসতে দেওয়া হবে না, জানাচ্ছেন দীপন দেওয়ান। এই এজলাসেই হওয়ার কথা ছিল বিডিআর ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে সব। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত সরিয়ে নিতে বৃহস্পতিবার সকালে রাস্তা অবরোধ করে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, পায়ে হেঁটে চলাচল করেন ওই এলাকার মানুষ। শিক্ষার্থীদের সাথে কয়েক দফা আলোচনা করে সেনাবাহিনী ও পুলিশ। শিক্ষার্থীদের দাবি ৩ মাসের কথা বলে ২০১২ সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোয় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ৩ মাসের জন্য রিস্ক নেওয়া হয়েছিল, কিন্তু ওই ৩ মাসের নামে আজ ওইটা অবৈধ সরকার দখল করে আছে। এখনো তারাও তাদের মতো দখল করতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের মাঠ যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয়। এই জায়গাতে মাদ্রাসার জমিতে কেন তা আদালত করতে হবে? তাও স্বৈরাচার হাসিনা এতদিন রাখছে, এখন তো সরকার আসছে, নতুন সরকার কেন এটা নিয়ে ব্যবস্থা নিতেছে না? এমন পরিস্থিতির মধ্যে সকাল ১১টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলার পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। অস্থায়ী আদালতের ভিতরে পরিদর্শন শেষে উভয় পক্ষের সাথে আলোচনা করে বিচারক বিচার কাজ এই আদালতে পরিচালনা না করার সিদ্ধান্ত নেন। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। অস্থায়ী আদালতের বিচার কাজ নিয়ে রাষ্ট্রের টালবাহানার জন্য ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। বলেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। একবার বলা হলো যে অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বসবে, দ্বিতীয়বার বলা হলো যে না মাদ্রাসা আলিয়ায় বসবে, এরপর আবার বলা হইল না এই দুটো জায়গার কোনো জায়গায় বসার সুযোগ নেই। সেতু যে আদালতে মামলাটি গত কয়েকটি তারিখ চলে আসছিল মহানগর দায়রা জজ আদালত, সেখানেই বসবে। আজকে আমরা সকালে সেখানে গেলাম, আবার শুনলাম যে না, এই নিউজ জানা সত্ত্বেও বিজ্ঞ আদালত আজকে এখানে রান করা শুরু করলেন, প্রসিকিউশন এখানে রান করা শুরু করলেন। একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন না। আলিয়া মাদ্রাসা মাঠে আদালতের কার্যক্রম পরিচালনা না করায় সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় ওই এলাকার যান চলাচল। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিডিআর এর চাকরিচ্যুত সদস্য ও তাদের স্বজনরা। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, বিডিআর এর চাকরিচ্যুত সদস্য ও তাদের স্বজনরা কি বলছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি মিথিলা, আপনি জানেন যে ২০০৯ সালে ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি যে বাংলাদেশের ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ড বিডিআরের সাথে ঘটে গিয়েছিল, সেই বিডিআর হত্যাকাণ্ডের পরে কিন্তু অনেক দিন ধরে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যারা আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা কিন্তু দাবি আদায় করে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতে এবার আসলে তাদের পরিবারের সদস্যরা এবং একই সাথে যারা সে সময় চাকরিচ্যুত হয়েছিল
বিভিন্নভাবে তারা আসলে প্রহসনের শিকার হয়েছিল, তারাই মূলত আজকে প্রথমে শহীদ মিনারে এবং তারপরে শহীদ মিনার থেকে তারা সপরিবারে এবং তারা দল বেঁধে শাহবাগে অবস্থান নেয়। শাহবাগ মোড় আপনি জানেন এটি একটি খুবই ক্রিটিক্যাল একটি মোড়। এই মোড়ে কিন্তু তারা এসে এই প্রায় আধা ঘন্টা হলো তারা এখানে এসে অবস্থান নিয়েছে, তারা মোড়টি দখল করেছে এবং শাহবাগের চারপাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে তারা এখানে আন্দোলন করছে এবং তাদের যে দাবি, সে দাবিটি হচ্ছে তারা বলছে যে তারা যে প্রহসনের বিচারের যে শিকার, সেই প্রহসনের বিচারের মাধ্যমে তাদেরকে যে আপনার চাকরিচ্যুত করা হয়েছে সেগুলো তারা ফিরে চায় এবং তাদের যে সহকর্মী আছে যাদেরকে আসলে প্রহসনের বিচারের মাধ্যমে আপনার এখনো কারাগারে রাখা হয়েছে তাদেরকে আসলে আপনার তাদের কারাগার থেকে মুক্ত চায়। আমি এখানে একজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আপনারা এখানে কি দাবিতে বসেছেন? আমরা কষ্টে বলতে আমাদের দুর্বিদশা, আমরা সর্বস্ব হারিয়ে রাস্তায় নেমেছি। আমাদের দাবি দেওয়া, আমাদের চাকরিতে পূর্ণ বহাল করার জন্য সরকারের কাছে বারংবার আমরা আবেদন করেছি, কিন্তু মাননীয় মহোদয় আমাদের দাবি দেওয়া কর্ণপাত করেনি। আমাদের দাবি দেওয়া হচ্ছে আমরা চাকরিতে পূর্ণ বহাল চাই, আমাদের সমস্ত সুযোগ সুবিধা যেন আমরা ফিরে পাই এবং আমাদের যে জেলবন্দি ভাইরা রয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি কামনা করছি। কিন্তু সরকার আমাদের জন্য কোনো কিছুই করতেছে না। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন চাকরিতে পূর্ণ বহাল হতে চাই এবং আমাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা ফিরে পাই, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কিছু নেই চাওয়ার, আমাদের সমস্ত কিছু হারিয়ে ফেলেছি আমরা। আজ আমাদের ছেলে মেয়ে নিয়ে পথে বসেছি, আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আমরা অসহায় হয়ে পড়েছি, এই আমাদের কথা। মিথিলা, আপনি শুনতে পেলেন যে একজন বিডিআর জওয়ান সে কিন্তু চাকরিচ্যুত হয়েছেন এবং পারিবারিকভাবে তিনি আসলে খুব হেনস্থার শিকার হয়েছেন। তারা এখন এই শাহবাগে এসে বসেছেন। তাদের দাবি দেওয়া আদায় না হলে কঠোর আরো আপনার কঠোর ধরনের তারা আন্দোলনে যাবে বলে তারা এখান থেকে বলছেন। তো মিথিলা, এই ছিল আমার কাছ থেকে সবশেষ অবস্থা শাহবাগ থেকে। ধন্যবাদ আপনাকে। নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধতা পাবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লেখা রাজবন্দির জবানবন্দি শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের এই পরিস্থিতিতে ঐক্য ধরে রাখার পরামর্শ দেন তিনি। বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করবে না স্মরণ করিয়ে দেন একটি মহল নানা ধরনের উস্কানি দিচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে। সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটাকে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না, আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না। তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না। অনুরোধ করবো যে আমরা বিতর্কে বেশি না জড়াই। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনাধিকারী মানুষদেরকে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ দলটির সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ারের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দলটির 3 সদস্যের এক প্রতিনিধি দল এই অভিযোগ দাখিল করেন। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন। এতে 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রসফায়ার, গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া 153 জনকে গুম করা হয়, যাদের মধ্যে অনেকেই এখনো নিখোঁজ বলে উল্লেখ করা হয়। বিএনপির গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন সকালে অভিযোগ দায়ের করেন। এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা, এরই আমরা আজকে 2276 জনের ক্রস ফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আর একটা হলো, আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার, তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 153 জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখন পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। হাসপাতালে ভর্তির পর বেগম খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছেন। এর আগে বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। পরে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান। 43তম বিসিএস এর প্রজ্ঞাপন থেকে বাদ পড়া 227 জনের বিষয়ে পুনঃ তদন্ত হবে। ফৌজদারি বা রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধে সম্পৃক্ততা না থাকলে বাদ পড়াদের বড় অংশই আবার চাকরিতে যুক্ত হবেন, জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, সরকারি কর্মকর্তারা চলতি অর্থবছর থেকেই মহার্ঘ ভাতা পাবেন। মেডিকেলে স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না, কিন্তু 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল, তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোন ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। রাতারাতি বাজার দর ঠিক করার আলাদিনের চিরাগ সরকারের হাতে নেই, বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চালের দাম বৃদ্ধির বিষয়টি সাময়িক হলেও আগামী রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে এমন আশ্বাস দেন তিনি। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর ওমর বলাতের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প, মেশিনারিজ ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে তুরস্ক। সেই সাথে সামরিক সরঞ্জাম বিক্রিতেও আগ্রহী দেশটি। এসব বিষয়ে যৌথ অর্থনীতি কমিশনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ বশিরউদ্দিন আরও জানান, তুরস্কে $50 কোটি পণ্য রপ্তানির বিপরীতে $45 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশটিতে রপ্তানি প্রবৃদ্ধি 30% বেড়েছে। চালসহ নিত্যপণ্য মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, আবহাওয়াগত কারণে চালের দাম সাময়িক বেড়েছে। মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে চাল এলে দাম কমে যাবে। রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না বলেও আশা দেন তিনি। আমাদের জানা মতে অফকোর্স আমাদের আবহাওয়াগত কারণ, বন্যা এবং বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তোবা মানে একটা মনে হচ্ছে, বাট আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারের মজুদের কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে মানে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি, যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করি যে আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোন আলাদ্দিনের চেরাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সিইসি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করা বড় একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। যারা বাড়িতে যাবেন ভোটারদের একটি বার্তাই দেবেন, এবার আগের মতো ভোট হবে না। আমাদের দিকে গ্রামে বলে এবং আমার সম্মুখে উপস্থিত রয়েছে বিভিন্নভাবে জনগণকে সচেতন করার চেষ্টা করব। 84 সালে এটির মোট আমাদের এই যে বাড়ি বাড়ি যাওয়ার যে লক্ষ্য, এর মধ্যে কিন্তু বড় একটা উদ্দেশ্য হচ্ছে ওটা, মানুষকে বাড়িতে গিয়ে তাদেরকে এনকারেজ করা, তাদেরকে সচেতন করা। এইবার আগের মতো ভোট হবে না, আপনার ভোট আপনি দিতে পারবেন। মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে চাই আমরা। এর মধ্যে আপনারা দেখবেন নানা প্রচারের আমরা করব, সভা সেমিনার করব। সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন 4 জন, আহত অন্তত 15 জন। এদিকে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেলের 2 আরোহী ও ধামরায় 1 জন নিহত হয়েছেন। সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে বুধবার রাত 2টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। এ সময় আরও একটি বাস দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে ধাক্কা দিলে ওই গাড়িতেও আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মরদেহ 4টি পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ধামরায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রাইমারি স্কুলের বই বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের পিলারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক চালক। এ সময় ট্রাকে থাকা প্রাথমিক অধিদপ্তরের ডেলিভারি ম্যান আনোয়ার হোসেন গুরুতর আহত হন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ হচ্ছে না। পিলখানা হত্যাকাণ্ডে পুনরায় বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ। 43তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে পুনঃ তদন্ত হবে, জানালেন জনপ্রশাসন সচিব। ফৌজদারি অপরাধে জড়িত না থাকলে বড় অংশই আবার চাকরিতে যুক্ত হবেন। রাতারাতি বাজার দর ঠিক করার আলাদিনের চেরাগ সরকারের হাতে নেই, জানালেন বাণিজ্য উপদেষ্টা। রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক থাকার আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।